এই গল্পটা শুরু হয় এক ছেলেকে নিয়ে, যার নাম জয়। ছেলেটির বাবা একজন কোটিপতি, অথচ আজ সে শহরের এক মানসিক হাসপাতালে ময়লা পরিষ্কারের কাজ করে। এটা সে ইচ্ছা করে না, পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েছে এমন একটা জীবন বেছে নিতে। জয়ের বাবার সঙ্গে সবসময় তার দ্বন্দ্ব চলত। বাবার ব্যবসা আর জীবনের ভাবনাচিন্তা নিয়ে জয়ের কোনোদিনই আগ্রহ ছিল না। সে সবসময় নিজের পথ বেছে নিতে চাইত। তাই 2 মাস আগে বাবার বাড়ি ছেড়ে শহরে চলে আসে, সিদ্ধান্ত নিয়ে সে আর বাবার টাকা একটুও চলবে না। ফলাফল, এখন সে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে, সামান্য মাইনে পায়, যা তার অতীতের বিলাসী জীবনের সঙ্গে একেবারেই বেমানান। একসময় ছিল এক পার্টি লাভার, ক্লাবিং, মেয়েদের সঙ্গে নাচা আর ড্রিঙ্ক করাই ছিল তার রাতের রুটিন। কিন্তু এখন সে অনেকটাই নিঃস্ব। কিছু অভ্যাস এখনও ছাড়তে পারেনি, যার ফলে ধার করে চলতে হচ্ছে। তার পাওনাদার আঙ্কেল তাকে শেষবারের মতো 1 সপ্তাহ সময় দেয় টাকা ফেরত দেওয়ার জন্য। জানে এই সামান্য কাজ করে সেই টাকা জোগাড় করা সম্ভব নয়। অবশেষে সে বাবার কাছে ফোন করে, এমনভাবে কথা বলে যেন তার জীবন খুব সুন্দর চলছে, একটা সুন্দরী গার্লফ্রেন্ডও আছে। কথা প্রসঙ্গে সে জানায় যে একটা নতুন বিজনেস শুরু করতে চায় আর কিছু টাকা ধার দরকার। তার বাবা রাজি হয়, তবে শর্ত দেয়, ছোট ভাইজের এনগেজমেন্টে সেই গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে হবে। সমস্যা তৈরি হয় এখানেই, জয়ের তো আসলে কোনো গার্লফ্রেন্ড নেই। তাই সে একজন নার্সকে অনুরোধ করে কয়েকদিনের জন্য তার গার্লফ্রেন্ড সাজতে। নার্স তাকে গাধা বলে সরাসরি না করে দেয়। এর মধ্যেই হাসপাতালে আসে এক নতুন রোগী, যার নাম ডেজি। ডেজি মানসিকভাবে বিপর্যস্ত। তার মা, যিনি নিজেও কিছুটা অসুস্থ ছিলেন, সম্প্রতি মারা গিয়েছেন। মা ছিল তার একমাত্র আপনজন। বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণাই নেই। জুতা পরে বাহিরে বের হওয়া, মানুষের সঙ্গে ব্যবহার, সবকিছুতেই সে একেবারে শিশুসুলভ। এক রাতে জয় দেখে এক পাগল ডেজিকে বিরক্ত করছে। সে রাগে ঘুষি মেরে পাগলটিকে সরিয়ে দেয়। এরপর ডেজি তার পিছু ছাড়ে না। জয় তাকে কিছু টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে, কিন্তু বুঝতে পারে ডেজি জানেই না কিভাবে ট্যাক্সি ডাকতে হবে, কোথায় যেতে হবে, এমনকি কোনো গার্ডিয়ানও নেই তার। জয় বাধ্য হয়ে ডেজিকে সঙ্গে নিয়ে বের হয়। প্রথমে সে একটি ক্লাবে গিয়ে গার্লফ্রেন্ড ভাড়া করার চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। ফিরে এসে দেখে ডেজি ক্লাবের মেয়েদের সঙ্গে নাচছে। জয় রেগে গিয়ে তাকে বাইরে নিয়ে আসে। এই ঘটনার পর তার মাথায় একটা বুদ্ধি আসে, ডেজিকেই গার্লফ্রেন্ড সাজানো যেতে পারে। পরদিন তারা এয়ারপোর্টের জন্য রওনা হয়। জয় ডেজিকে শেখায়, তুমি হাসি খুশি থাকবে, আর কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে তুমি একজন নার্স। ভ্রমণের সময়েও ডেজির বাচ্চাসুলভ আচরণ চলতে থাকে। টয়লেট কিভাবে ফ্ল্যাশ করতে হয় তাও জানে না সে, কিন্তু ধৈর্য ধরে সব সামাল দেয়। বাড়ি পৌঁছে জয়ের মা ডেজিকে দেখে খুশি হলেও ডেজির পায়ে জুতা না দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু জয় তা ম্যানেজ করে নেয়। এরপর ডিনারে সবাই ডেজিকে দেখে মুগ্ধ হয়, যদিও তার আমি একজন নার্স বলাটা সকলের হাসির কারণ হয়ে দাঁড়ায়। পরদিন ছোট ভাইজের বিয়েতে ডেজি এমন এক পোশাক পরে আসে যা সে স্ট্রিপ ক্লাব থেকে চুরি করেছিল। জয়ের মা তখন তাকে নিজের দেওয়া একটি ড্রেস পরতে দেয়। সেই ড্রেসে ডেজিকে দেখে প্রথমবারের মতো জয়ের চোখে এক আলাদা আলো দেখা যায়। ডেজি এখন একটু করে সামাজিক আচরণ শিখছে, যদিও তার বোঝার ঘাটতি এখনও আছে, তবে তার আন্তরিকতা স্পষ্ট। সবাই যখন জানতে চায় তারা কতদিনের পরিচিত, ডেজি সত্যিই বলে দেয়া, মাত্র 3 দিন। এতে সবাই অবাক হলেও তার সরলতায় হাসে। এদিকে জয় তার বাবার সঙ্গে বিজনেস নিয়ে কথা বলে। এদিকে ডেজি ধীরে ধীরে শিখে ফেলছে কিভাবে সমাজে নিজেকে উপস্থাপন করতে হয়। আর সে বুঝতে পারছে এই মেয়েটা শুধু তার গার্লফ্রেন্ড সাজানোর চেষ্টাতেই না, বরং তার জীবনে একটা অন্যরকম আলো এনেছে। ডেইজি বেশ এক্সাইটেড। সে বলে আজ তারা একসাথে ডান্স করবে। জয় একটু অবাক হলেও রাজি হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে ডেইজির আচরণ দেখে সে হতবাক হয়ে পড়ে। ডেইজি যেন একেবারে পাগলের মতো ডান্স করছে। জয় বুঝতে পারে ডেইজি আসলে জানেই না কিভাবে সমাজে চলতে হয়। তাই সে ধীরে ধীরে ডেইজিকে শেখাতে শুরু করে কিভাবে ঠিকভাবে ডান্স করতে হয়। প্রথমে ডেইজির অস্বস্তি হচ্ছিল, কারণ সে আগে কখনো কোনো ছেলের এতটা কাছে আসেনি, কিন্তু জয় তাকে বোঝায় আমার উপর বিশ্বাস রাখো। ডেইজি তার চোখে মায়া খুঁজে পায় আর এক মুহূর্তে একটু ইমোশনালও হয়ে পড়ে। ঠিক তখনই জয়ের মা এসে উপস্থিত হন। এরপর ডেইজির সাথে ডান্স করতে আসেন তার বাবা। নাচতে নাচতে হঠাৎ জয়ের বাবা ডেইজিকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো জয় কি করে, তার ভবিষ্যতের স্বপ্ন কি? প্রশ্নটা শুনে ডেইজি কেমন যেন থমকে যায়। তার কিছুই বুঝে আসে না। সে নার্ভাস হয়ে পড়ে, শ্বাসকষ্ট শুরু হয়, পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে। সবাই আতঙ্কে পড়ে যায়। জয় তৎক্ষণাৎ তাকে বাইরে নিয়ে যায়। বাইরে এসে জয়ের বাবা রেগে গিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে আর তুই আসলে করছিস কি? তখন জয় আর লুকাতে পারে না। সে বিরক্ত হয়ে সবকিছু বলে দেয়। হ্যাঁ, আমি তোমার সঙ্গে মিথ্যে বলেছি। আমি একজন পরিচ্ছন্নতা কর্মী। এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না, সে একজন রোগী। আমি তাকে কয়েকদিনের জন্য বের করে এনেছি। এটা শুনে জয়ের বাবা বিস্ফোরিত হন। ডেইজি তার গলায় থাকা সেই নেকলেস খুলে ফেরত দিতে চায়, যা জয়ের মা তাকে দিয়েছিলেন, কিন্তু জয়ের মা তাকে থামিয়ে বলেন, না, তুমি এটা রেখো। এরপর জয়ের বাবা আরও রেগে যান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ডেইজির মানসিক ভারসাম্য আবার ভেঙে পড়ে।
সে চিৎকার করে ওঠে। জয় আর দেরি না করে ডেইজিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। প্রথমে সে তার বাবার গ্যারেজে গিয়ে গাড়ি চুরি করতে চায়, কিন্তু কোনো চাবি পায় না। তখন ডেইজি হঠাৎই একটা এক্সপেন্সিভ ভ্যানের চাবি বের করে আনে। জয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দেয়। জয়ের মন ভেঙে পড়ছে। একদিকে পারিবারিক অশান্তি, অন্যদিকে ডেইজির বাচ্চাদের মতো উদ্ভট আচরণ, তাদের কাছে টাকাও নেই, আর গাড়িটাও বেশ ব্যয়বহুল। বাধ্য হয়ে একসময় জয় ডেইজিকে একটা বাস স্টপে নামিয়ে দিয়ে কিছু টাকা দেয় এবং বলে, তুমি এখানে বসো, আমি একটা ফোন করে আসছি। ডেইজি কিছু না বললেও মনে মনে ভাবে জয় হয়তো তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে চুপচাপ অপেক্ষা করে। অন্যদিকে জয় সেই গাড়ি বিক্রি করতে যায়, কিন্তু সে কাগজপত্র ছাড়া এমন দামি গাড়ি নিয়ে আসায় ডিলার সন্দেহ করে। বিক্রি করতে না পেরে বিকেল হয়ে যায়। ডেইজি তখনও বসে আছে। একজন সিকিউরিটি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো? সে উত্তর দেয়, আমার বয়ফ্রেন্ড কল করতে গেছে, সে আসবে। এদিকে হসপিটাল থেকে জয়কে ফোন করে জানানো হয়, ডেইজি কোনো সাধারণ মেয়ে নয়। সে ছোটবেলা থেকে একটা ঘরে বন্দী ছিল, কখনো বাইরে বের হয়নি, কিছুই জানে না। রাস্তায় একা থাকলে সে মরে যেতে পারে। জয়ের বুক কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে সেই জায়গার ঠিকানা জানিয়ে দেয়, কিন্তু তারপর দেখে ডেইজির এক জোড়া জুতো ওখানে পড়ে আছে। তখন সে আর দেরি না করে ছুটে যায় ডেইজির কাছে। ডেইজি তখনও অপেক্ষা করছিল। জয়কে দেখে সে বলে, আর ফোন কল নেই তো? সেই মুহূর্তে জয় কিছু বুঝতে পারে না, কেন এই মেয়েটা তার এতটা ভাবনা জাগায়। তারা আবার যাত্রা শুরু করে। এবার জয় ডেইজির সেই নিষ্পাপ আচরণগুলোকে ভালোবাসতে শুরু করে। একদিন জয় তাকে কিছু টাকা দিয়ে বলে, তুমি ভেতরে গিয়ে কিছু কেনাকাটা করো, আমি বাইরেই আছি। ডেইজির ভয় হয় সে যদি আবার তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সাহস করে সে শপিং করতে যায়। তবে টাকা ছিল কম, কিন্তু সে বেশি জিনিস কিনে নেয়। জয় তাড়াতাড়ি তাকে নিয়ে বের হয়, কিন্তু তখনই এক পুলিশ তাদের পিছু নেয়, কারণ জয় যে গাড়ি বিক্রি করতে গিয়েছিল সেই ডিলার সন্দেহ করে পুলিশে খবর দেয়। তারা পালাতে পালাতে একটা নির্জন জায়গায় রাত কাটাতে থামে। জয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেইজি তাকে ডেকে তোলে, তুমি ঘুমিয়ে গড়গড় আওয়াজ করছো। এরপর বলে, ওই যে পুলিশের গাড়ি এসেছে। জয় আতঙ্কিত হয়ে গাড়ির ওয়াশরুমে লুকায়। পুলিশ এসে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কোথায়? ডেইজি বলে, সে জঙ্গলের দিকে পালিয়ে গেছে। পুলিশ গাড়ি চেক করে কাউকে না পেয়ে জঙ্গলে চলে যায়। তখন ডেইজি পুলিশ গাড়ির চাবি খুলে জঙ্গলে ছুঁড়ে ফেলে আর জয়কে ডাকে। জয় অবাক হয়ে দেখে, এই মেয়েটা এত বুদ্ধিমান হলো কবে? ডেইজি হাসতে হাসতে বলে, তোমাকে যদি জেলে যেতে হয় আমি একা থাকবো কিভাবে? এইভাবে তারা আবার যাত্রা শুরু করে। ঘুরতে ঘুরতে একদিন তারা এক দম্পতিকে দেখে, যাদের একটি ছোট্ট মেয়ে আছে। সেই পরিবারটির সঙ্গে কিছু সময় কাটানোর পর ডেইজি ভাবতে থাকে, যদি আমাদেরও একটা ছোট্ট মেয়ে থাকতো। কারণ ডেইজির তো কখনোই একটা পরিবার ছিল না, তার মা কখনোই তাকে ভালোবাসেনি। 2 দিন পর ডাক্তারের সঙ্গে আবার দেখা হয় জয়ের। ডাক্তার এবার হাসি মুখে বলে, জয়, আমি এত রোগী দেখেছি, কিন্তু এমন ভুল আগে করিনি। আমি ডেইজির সমস্ত রিপোর্ট ভালো করে যাচাই করেছি, ওর মধ্যে কোনো মানসিক সমস্যা নেই। ভুলভাবে ওকে এখানে ভর্তি করা হয়েছে। ডাক্তার ডেইজির সাথেও নিজে কথা বলে নিশ্চিত হয় যে ডেইজির কিছুটা মানসিক বিকাশে বিলম্ব থাকলেও সেটা কোনো রোগ না, এটা শুধু অতীতের মানসিক ট্রমার প্রভাব। আর একটা কথা, ডাক্তার বলে, তুমি জানো ডেইজি তোমাকে অনেক ভালোবাসে, তবে সেটা এই যুগের মানুষদের ভালোবাসা নয়। তার ভালোবাসাটা একদম নিখাদ, একদম শিশুর মতো, কোনো ছলনা নেই, কোনো হিসাব নেই, শুধু নিখাদ বিশ্বাস। তারপর সে বলে, আজই তোমাদের দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, সবকিছু গুছিয়ে নাও। দুজনেই নিজ নিজ ব্যাগ গুছাতে ব্যস্ত। জয় ঠিক তখনই পায় এক চিঠি। তার বাবার লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, জয়, আমি তোমাকে সবকিছু মাফ করে দিয়েছি। জীবনে সবাই ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার শক্তিটাই একজন মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। তুমি এখন অনেক বড় হয়েছ এবং নিজের মতো করে সঠিক পথ বেছে নিয়েছ। আমি তোমার পাশে আছি সবসময়। তোমার নতুন জীবনের শুরুটা যেন সুন্দর হয়, সেই জন্য আমি তোমার জন্য এই $40,000 চেকটা রেখে গেলাম। ভালো থেকো বাবা। এই চিঠিটা পড়ে জয়ের চোখে জল এসে যায়। সব ঋণ যেন একসাথে মাফ হয়ে গেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার ডেইজি আর জয় একে অপরকে জড়িয়ে ধরে। একটা চুপচাপ মুহূর্ত, কিন্তু সেই নীরবতাতেই ছিল হাজারটা কথা। জয় এবার বুঝে যায় ডেইজির এই নিঃস্বার্থ ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর ডেইজি, সে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছিল সেই ছেলেটাকে, যে তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবেই শেষ হয় এই সুন্দর ভালোবাসার গল্পটি। আশা রাখি এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। এমনি আরো সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিও জুড়ে আমি সৌরভ ছিলাম আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আরো সুন্দর কোনো এক গল্পে।